আসসালামু আলাইকুম। ইদানিং অনেককেই ফেসবুকে পোস্ট করতে দেখি যে ভাগ্যে যা আছে তাই হবে। তো এত পরিশ্রম করে বা কি লাভ হবে? হ্যাঁ, এটা সত্যি যে ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু যিনি আমাদের এই ভাগ্য লিখে দিয়েছেন, তিনি যদি চান তাহলে অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তনও হতে পারে। কিন্তু এর জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে এবং আমাদের পরিশ্রমটা অবশ্যই সততার সাথে করতে হবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। সুনান আত তিরমিজি ২১৩৯। তাহলে আমরা যদি আমাদের পরিশ্রম সততার সাথে করি এবং সকলের দোয়া যদি আমাদের সাথে থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারবো এবং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ চেয়েও আনতে পারবো। কিন্তু এর জন্য অবশ্যই আমাদের ইচ্ছা, শক্তি থাকতে হবে। সারাদিন আমারও মনে হয় যে এই যে এত পড়াশোনা করছি, এত পড়াশোনা করে কি সত্যিই কিছু লাভ হবে? এই চিন্তা ভাবনা আমারও আসে। নিজেকে তো অনেক সময় রোবট মনে হয়। কেন? এই যে এত পড়া, 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 পড়া পড়েও কি আদৌ একটা চাকরি পাবো? শুধু একটা চাকরি? এত কষ্ট কি একটা চাকরি পাওয়ার জন্য করছি? না, শুধু একটা চাকরি পাওয়ার জন্য করছি না, বিসিএস ক্যাডার হওয়ার জন্যই করছি। সারাদিন রান্না, খাওয়া, ঘর গোছানো, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ঘর-সংসার সামলানো, মেয়েকে দেখাশোনা করা, এত কিছু করার পরও পড়ার জন্য সময় বের করতেই হবে। এবং দিনে ৬ থেকে ৮ ঘন্টা পড়তেও হয়। তাহলে ভাবেন কতটা মেন্টালি প্রেশারে থাকি। কিন্তু পরিশ্রম না করলে তো আর সফলতা এমনিতেই আসবে না। এটা আমরা সবাই জানি। এর জন্য পরিশ্রমটা অবশ্যই সততার সাথে এবং অনেক চেষ্টা এবং মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যেন আমরা সেই পরিশ্রম করে সফল হই। হ্যাঁ, কোচিং থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। মূলত আমার কোচিং শুরু হয় ৩টা থেকে ৫টা পর্যন্ত। তো কোচিং শেষে ২০ নম্বরের একটা পরীক্ষা হয় এবং রাস্তায় অনেক জ্যাম থাকলে বাসায় আসতে ৫টা ২৫ কি ২০ এরকম বাজে। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আজকে বাসায় এসেছি ৫টা ১০ এ। তো আসার পর এতক্ষণ মেয়েকে সময় দিলাম। ২ ঘন্টা ছিলাম না, তাই ওর সাথে একটু সময় কাটিয়ে ওর সাথে একটু খেলা করে ওকে একটু শান্ত করে আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম। এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেছে। তো নামাজ পড়ে ৬টা ৩০ থেকে পড়তে বসবো। আ এটাই ছিল আমার প্ল্যান। আবার ফোনটা আমি স্ট্যান্ডে লাগিয়ে পড়তে বসে গেছি। কারণ বারবার তো আর উঠতে পারবো না। তো আমি কি পড়ছি বা কিভাবে পড়ছি সেটা যেন আমার বারবার উঠে ভিডিওটা না করতে হয়, এর জন্য আমি স্ট্যান্ডে লাগিয়ে বসে পড়েছি। এদিক দিয়ে আমার মেয়েও বারবার চলে আসছিল। "মা তুমি কি করছো? কি পড়ছো? আমাকেও বলো আমিও পড়বো।" এরকম নানান ধরনের প্রশ্ন ওর মনে সারাদিন জেগে ওঠে। মানে ও কি বলবে? আর আমি পড়তে বসলে ও এটা নিয়ে দৌড় দিবে, সেটা নিয়ে দৌড় দিবে। এরকম করতেই থাকে। তো এর জন্য আসলে আমার পড়াশোনায় একটু সমস্যা হয়। আমাকে বারবার একটু উঠতে হয়। ও কি চাইছে ওকে দিতে হয়। আ কিন্তু এটা করে আমি সাথে সাথেই আবার টেবিলে ব্যাক করি। তো এতক্ষণ এত কথা বলার পেছনে কারণটা যে কি এটা অবশ্যই আমার থাম্বনেইল দেখে সবাই বুঝেই গেছেন যে আমি সন্ধ্যা রাতে কি পড়ি বা কতক্ষণ পড়াশোনা করি সে সম্পর্কেই বলব। তো এটাই হচ্ছে আজকের ভিডিওতে বলব। তো আমার যে প্রতিদিনের টার্গেট থাকে একটা সাবজেক্টের টপিক শেষ করার সেগুলোই পড়ি সন্ধ্যাবেলা মূলত। মানে প্রতিদিন তো ম্যাথ, ইংলিশ থাকে প্লাস কোচিং এর লেকচারের পড়া। আর ৭ দিনের যে টার্গেট নিয়ে আমি এগোচ্ছি সেটার পড়াটাই আমি সন্ধ্যাবেলা মূলত পড়ি। তো এমনিতে ম্যাথ আর ইংলিশটা আমি একদম ভোর সকালে উঠে পড়তে বসি। আ যেন ভোর সকালেই ম্যাথ আর ইংলিশটা কমপ্লিট হয়ে যায়। আর ওই টাইমে একদম ব্রেইনটা শার্প থাকে। মানে যা পড়ি তাই একদম মাথায় গেঁথে যায়। এর জন্য আমি একদম ভোর সকালে আ ইংলিশ
প্লাস হচ্ছে ম্যাথটা রাখি। আর তারপরে যে দুপুরের আগের টাইমটা থাকে যেমন ১০টা থেকে ১২টা, ১২:৩০, ১টা পর্যন্ত এই টাইমটুকুতে আমি আমার যে কোচিং এর লেকচার থাকে সেই লেকচারের পড়াটা পড়ি। মানে কোচিং এ কোন লেকচারটা আমাকে পড়ানো হলো সেটা পড়ি, আর কোন লেকচারটা পড়ানো হবে সেটাও পড়ি। সেটা পড়ে আমি কোচিং এ যাই। আ আর হচ্ছে আম যেদিন কোচিং থাকে সেদিন তো কোচিংয়েই পড়ে আসি। আর যেদিন কোচিং না থাকে সেদিন হয়তো বিকালেও আরেকটু পড়তে বসি। তো এটা তো গেল সারাদিনের পড়াশোনা এভাবে। আর সকালে সন্ধ্যা টাইমটা এখন তো মাগরিবের আজানটা হয়ে যায় ৬টা ৫ এ এমন, হ্যাঁ, ৬টা ৫, ৬ এ মাগরিবের আজানটা হয়। আ তো তখন নামাজটা শেষ করে আমি চেষ্টা করি ৬টা ৩০ এর মধ্যে পড়তে বসতে। তো ৬টা ৩০ এ যদি আমি পড়তে বসি দেখা যায় একদম ৬টা ৩০ থেকে ৮টা ৩০ অথবা ৯টা পর্যন্ত আমি একটানা পড়ি। এর ভিতরে আর আমি মানে উঠি না। তো ৬টা ৩০ থেকে যদি আমি ৯টা পর্যন্ত পড়ি তাহলে কিন্তু আমার আ প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট পড়া হয়। তো ২ ঘন্টা ৩০ মিনিট পড়ার পর আমি বেশি রাত্রেও করি না। আ এটা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি বেশি একটা রাত জেগে পড়াশোনা করি না। আমি তো লেট নাইট স্টাডি খুব একটা করি না। যদি আমার এক্সাম থাকে তাহলে হয়তোবা করা হয়। বাট মিডনাইট স্টাডিও তেমন একটা করি না। আ কিন্তু যদিও করি তাহলে ১০টা ৩০ আ কি সর্বোচ্চ ১১টা। এর বেশি কিন্তু আমি আর রাত্র করি না। কারণ আমাকে সকালে উঠতে হয়। আর আমার বেশিরভাগ পড়াটাই আমি আমার সকালে কমপ্লিট করে ফেলি। এরজন্য আমি রাত্রে বেশি যে মানে রাত জাগি না। সকালের জন্য যেন আমি উঠতে পারি এবং প্রপার ভাবে আমি আমার ঘুমটাও কমপ্লিট করতে পারি। আমার পড়াটাও কমপ্লিট করতে পারি। এর জন্য আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো আমি ৯টা পর্যন্ত একটানা পড়াশোনা করার পর একটু ব্রেক নিবো। কারণ ওই টাইমে মানে ডিনারের টাইম। ডিনারের জন্য একটু ব্রেক নিবো। আর খাওয়া-দাওয়া আর রান্নায় তো মানে রাতের রান্না তো আমি মানে রাতে করি না। দুপুরেই করে রাখি। কারণ রাতে যদি রান্না করতে যাই তাহলে দেখা যায় যে আমি রাতে বেশি পড়তে পারি না। এর জন্য দুপুরেই রান্না করে রাখি রাতেরটা সহ। তো সামনে তো আরো রোজা। আ আজকেই হয়তোবা সেহরি খেতে হবে। তো রোজার রুটিনটা আমার আরেকটু অন্যরকম হবে এবং সবথেকে ভালো হবে এটা একটা খুব মানে ফজিলতপূর্ণ মাস। তো এই মাসের রুটিনটা আমি আশা করছি অনেক ভালো হবে। পড়াশোনা প্লাস এবাদত সব মিলিয়ে। তো যাই হোক, এটা নিয়েও আমি একটা ভিডিও মেক করব। রমজানের রুটিন কেমন হওয়া উচিত এটা নিয়ে। তো আ এটা হচ্ছে একটা কথা। আর তারপরে আমি ৯টা পর্যন্ত পড়ার পর ব্রেক নেওয়ার পর রাতের ডিনারটা সেরে মানে সর্বোচ্চ ৩০ মিনিটের ভিতরে আমি রাতের ডিনারটা সেরে রান্নাঘরে যে কাজ থাকে আম মানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি আবার পড়তে বসি। দেখা যায় যে ৯:৩০ টার সময় যদি আবার পড়তে বসি তাহলে ১০:৩০ পর্যন্ত আরো ১ ঘন্টা আমি পড়ি। তাহলে সন্ধ্যাবেলা টোটাল আমার ৩.৫ ঘন্টা থেকে ৪ ঘন্টাও অনেক সময় পড়া হয়ে যায়। এখন পড়ছিলাম ভূগোল, নৈতিকতা। আগামীকালকে এটা আমার এক্সাম হবে ১০০ নাম্বারে পুরো সিলেবাসটার উপর। তো এটাই পড়ছিলাম। আমার অলরেডি প্রায় ৩ ঘন্টার মতো পড়া হয়ে গেছে। তো এটাই পড়ে আমি শেষ করে আ উঠে পড়ব। আসলে ভূগোল আর নৈতিকতা মানে এটা কিন্তু সবাই অনেকটা সহজভাবে নেয়। যে অনেক সহজ একটা সাবজেক্ট। তেমন একটা মানে কষ্ট হবে না পড়তে। সত্যি বলতে হ্যাঁ, সহজ ঠিক আছে। এটা শুধুমাত্র বাংলাতেই লেখা। আর এখানে কোনো ম্যাথ নেই। এতেই বলা যায় যে সহজ। কিন্তু এখানে কিন্তু প্রচুর তথ্য রয়েছে। প্রচুর ডাটা মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। যেমন আ আন্তর্জাতিক বিষয় বলি, তারপরে বাংলাদেশ বিষয় বলি, ভূগোল এগুলো বাংলা মানে বিষয়। কিন্তু এখানে প্রচুর তথ্য আপনার মনে রাখতে হয়। প্লাস এগুলো কিন্তু ভুলেও যাই খুব তাড়াতাড়ি। বারবার রিভিশনে রাখতে হয়। তো এই পড়াগুলো আমার কাছে মনে হয় যে জাস্ট বাংলাতে লেখা এটাই সহজ। এছাড়া তেমন একটা সহজ আসলে বলাটাও ঠিক হবে না। আর আমার কাছে তাই মনে হয়। কারণ এগুলো প্রচুর রিভিশনে রাখতে হয়। মানে প্রচুর তথ্য ভুলে যাই। শুধু পড়ি আবার ভুলে যাই। এর জন্য আমার কাছে মনে হয় তেমন একটা সহজ বললেও ভুল হবে। তো সিলেবাস আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। কিন্তু ওই যে বললাম বারবার রিভিশনে রাখতে হয়। তো রিভিশনই করছিলাম।
এই আরকি দেখি কালকে কেমন হয় এক্সাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়তে থাকবেন, ধৈর্য হারাবেন না একদমই। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।